নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে 4টি স্টক নিয়ে আলোচনা করব, যে স্টকগুলিতে ফার্দার বুলিশ মুভ আসার সম্ভাবনা রয়েছে। স্টকগুলিকে সুইং ট্রেডিং এবং মিড টার্ম ট্রেডিং দুটো জায়গাতেই কিন্তু ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। সেই সাথে একটি স্টকের অ্যানালাইসিস করার জন্য রিকোয়েস্ট এসেছিল, সেই স্টকটিকেও এই ভিডিওর মধ্যে অ্যাড করা হয়েছে। তার আগে যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, অবশ্যই একটা লাইক করে দেবেন। আর একটা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাস শেয়ার করা হচ্ছে। আমি আমার টেকনিক্যাল ভিউ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এডুকেশনাল পারপাস। আর আমি অ্যাকচুয়ালি কোনো রেকমেন্ডেশন দিতে পারি না, আমি সেবি রেজিস্টার্ড নই। কাজেই অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলবেন, তারপরে ডিসিশন নেবেন। প্রথমে একটু রিভিউয়ে আসা যাক। বেশ কিছু স্টক নিয়ে আলোচনা করা হয়েছিল মার্কেটে ফল আসার জন্য, সেখানে অনেক স্টকের স্টপলেস হিট করে গেছে বা অনেক স্টক নিচে পড়ে গেছে। তো লাস্ট উইক দুটো স্টক আমি বলেছিলাম, বেদান্তা এবং পিডিলাইট ইন্ডাস্ট্রিজ, এই দুটো স্টক নিয়ে একটু রিভিউ করে নিই। প্রথমে পিডিলাইট ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পিডিলাইট ইন্ডাস্ট্রিজ কিন্তু তার যে জোন ছিল, রিজেকশন জোন, সেটাকে ব্রেকআউট দিল। ব্রেকআউট দেওয়ার পরে রিটেস্ট করলো, 50 EMA সাপোর্ট নিল, তারপরে ধীরে ধীরে আবার উপরে যাওয়ার চেষ্টা করছে। তো এই ওপরের দিকের যে জায়গাটা মার্ক করা আছে 3328, এর উপরে যদি ব্রেকআউট চলে আসে তাহলে কিন্তু এখানে সম্ভাবনা রয়েছে একটা ভালো মুভ আসার। কাজে এই স্টকটি কিন্তু এখনও ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। নেক্সট বেদান্তা নিয়ে বলা হয়েছিল, বেদান্তাতে একটা হ্যামার ক্যান্ডেল দেখা গেছিলো এখানে। তো লাস্ট দিন কিন্তু আবার বেদান্তা রিজেকশন পেয়েছে। অ্যাকচুয়ালি বেদান্তা যে জায়গাটাতে রিজেকশন পাচ্ছে, সেই জায়গাটাকে যদি মার্ক করা হয় তাহলে কিন্তু এই জায়গাটা একটা অলরেডি বেদান্তার জন্য রিজেকশন জোন ছিল। কারণ এখানে একবার দুবার রিজেকশন পেয়েছিল, ব্রেকআউট দিল, সাস্টেন করলো না, নিচে চলে আসলো। তো এখানে সিম্পলি একটা জিনিস যেটা, সেটা হচ্ছে এই 459-এর জোনটাকে ব্রেকআউট করাটা কিন্তু খুব জরুরি দেখাচ্ছে। আরেকটা বিষয় এখানে যেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে বেদান্তাও কিন্তু 50 EMA খুব সুন্দরভাবে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। লাস্ট 4 দিন কিন্তু এই 50 EMA সাপোর্ট করে চলছে। কাজে এখানে এই 459টাকে যদি ব্রেকআউট দিয়ে দেয় তাহলে কিন্তু এই জোনটাকেও ব্রেকআউট দিয়ে দিতে পারে এবং এখানে কিন্তু একটা মুভ আসতে পারে। তাছাড়াও বেদান্তা নিয়ে নিউজ রয়েছে, 1:6 রেশিওতে এখানে ডিমার্জার হওয়ার কথা রয়েছে। তো এমনিতেই স্টকটির মধ্যে কিন্তু একটা পজিটিভ সাইন দেখা যাচ্ছে। এরপরে চলে আসি এই সপ্তাহে যে স্টকগুলিকে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে, সেই স্টকগুলির প্রথম স্টক জিও ফিনান্সিয়াল সার্ভিসেস। জিও ফিনান্সিয়াল সার্ভিস 2023 সেপ্টেম্বরে লিস্টিং হলো। লিস্টিং হওয়ার পরে এখানে কিন্তু লম্বা র্যালি একটা দেখা গেল, তারপরে কন্টিনিউয়াসলি এখানে কিন্তু একটা প্রফিট বুকিং চলছিল বা বলা যেতে পারে ফল চলছিল। এটা কিন্তু জিও ফিনান্সিয়াল সার্ভিসেসের ক্ষেত্রে দেখা যাচ্ছিল। এরপরে চার্ট এখানে যদি একটু বড় করে নিই, সেক্ষেত্রে একটা খুব ভালো সিনারিও এখানে দেখা যাবে। সেটা হচ্ছে উপরের দিকে যদি একটা ট্রেন্ড লাইন এখানে ড্র করে দেওয়া হয়, দেখা যাচ্ছে এই ট্রেন্ড লাইনে কিন্তু জিও ফিনান্সিয়াল সার্ভিসেস বারবার রিজেকশন পাচ্ছিল এবং রিজেকশন পেয়ে নিচে চলে আসছিল। সেই সাথে একটা জোন কিন্তু জিও ফিনান্সিয়াল সার্ভিসেসের জন্য বেশ স্ট্রং সাপোর্ট জোন হিসেবে চলে আসছিল, সেটা হচ্ছে এই জোনটা। এই জোনে কিন্তু জিও ফিনান্সিয়াল সার্ভিসেস বারবার সাপোর্ট নিচ্ছিল। তো যদি এই দুটো জায়গাকে আমরা ভালো করে জয়েন্ট করে নিই, তাহলে দেখা যাচ্ছে এখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করেছিল, যে ট্রায়াঙ্গেল প্যাটার্নটাকে কিন্তু অলরেডি জিও ফিনান্সিয়াল সার্ভিসেস এখানে ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দেওয়ার পরে সেম জায়গাতে রিটেস্ট করেছে, রিটেস্ট করে উপরের দিকে যাওয়ার কিন্তু একটা প্রবাবিলিটি এখানে তৈরি করেছে। অর্থাৎ এখানে একটা বুলিশ মুভ আসতে পারে, এরকম একটা জায়গা তৈরি করেছে। এরপরে এখানে যখনই 21 ডে EMAটাকে অ্যাপ্লাই করে দেওয়া হচ্ছে, এখানে কিন্তু খুব ভালো একটা সিনারিও দেখা যাচ্ছে। স্টকটি যখন ব্রেকআউট দেওয়ার পরে রিটেস্ট করতে এলো, তখন এক্স্যাক্টলি 21 ডে EMAর লোতে সাপোর্ট নিল এবং এখানে যখন আরও একবার নিচে আসলো 21 ডে EMAর লোতেই কিন্তু সাপোর্টটা নিল, যেটা কিন্তু এই স্টকটির জন্য একদম ভালো এবং পজিটিভ একটা জায়গা তৈরি করেছে। এরপরে এখানে মেনলি যে বিষয়টা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এই জোনটা। এই জোনটা কিন্তু জিও ফিনান্সিয়াল সার্ভিস এখন বেশ বড় রকমের একটা রিজেকশন জোন হিসেবে দেখে নিয়েছে, যে জোনটার ব্রেকআউট আসাটা কিন্তু খুব জরুরি। তো যদি দেখা যায় জিও ফিনান্সিয়াল সার্ভিসেসের ক্ষেত্রে এই যে জোনটা রয়েছে, এই জোনের উপরে ব্রেকআউট দিয়ে স্টে করে যায়, তাহলে কিন্তু জিও ফিনান্সিয়াল সার্ভিসে ফার্দার বুলিশ মুভ আশা করা যেতে পারে। কারণ লাস্ট যে ক্যান্ডেলটা এখানে বানিয়েছে, সেই ক্যান্ডেলের এগেনস্টে কিন্তু ভলিউম যথেষ্ট ভালো ইনক্রিজ করেছে এবং এখানে যখন ব্রেকআউট দিয়েছিল তার ডাউন ট্রেন্ডকে, তখন কিন্তু যথেষ্ট ভালো ভলিউমের সাথে ব্রেকআউট দিয়েছিল। কাজে এই জায়গাটা খুব ভালো একটা পজিশন আসছে জিও ফিনান্সিয়াল সার্ভিসেসের ক্ষেত্রে। এরপরে উপরের দিকের জায়গাটা বাদ দিয়ে যদি এখানে ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করা হয়, সেক্ষেত্রে একটা
এসএল কনসিডার করে চিন্তাভাবনা করা যেতে পারে, কিন্তু এসএলটা একটু বড় চলে আসছে, প্রায় 7%-এর কাছাকাছি। সেটা হচ্ছে 329-এর কাছে এসএল কনসিডার করে ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করা যেতে পারে। কাজে জিও ফিনান্সিয়াল সার্ভিসেস অবশ্যই ওয়াচ লিস্টে রাখা যেতে পারে, কিন্তু মনে রাখবেন আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি আমার টেকনিক্যাল ভিউ এডুকেশনাল পারপাস আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। নেক্সট স্টকে আসি, অনুপ ইঞ্জিনিয়ারিংস। এই স্টকটিকে সিলেক্ট কেন করা হলো? সিলেক্ট করার কিন্তু যথেষ্ট কারণ রয়েছে। প্রথমত এই জায়গাটাকে একটু মার্ক করে নেওয়া যাক। কি দেখা যাচ্ছে, এই জায়গাটি কিন্তু স্টকটির জন্য একটা রিজেকশন ছিল, যেখানে এর আগে দুবার রিজেকশন পেয়েছিল, এখানে একবার, এখানে একবার। তারপরে এখানে একটা ভালো গ্রিন কালারের ক্যান্ডেলের সাথে এবং ভালো ভলিউমের সাথে ব্রেকআউট দিল। ব্রেকআউট দেওয়ার পরে স্টকটি কিন্তু তার যে ব্রেকআউট জোন ছিল, যে রিজেকশন জোন ছিল, সেই জোনের উপরে কিন্তু স্টে করছে, বা বলা যেতে পারে কনসলিডেশনের মধ্যে আছে। তাহলে এটা কিন্তু স্টকটির জন্য একটা পজিটিভ দিক। সেই সাথে আরও দুটো বিষয় কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। প্রথমত এখানটাকে যদি মার্ক করে নেওয়া হয়, এখানে দেখা যাচ্ছে একটা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন বানানোর দিকে এগোচ্ছে। সেই সাথে আরেকটা বিষয় এখানে দেখার রয়েছে, লাস্ট যে দুটো ক্যান্ডেল বানিয়েছে সেই দুটো ক্যান্ডেল কিন্তু বুলিশ এনগালফিং বানিয়েছে, অর্থাৎ এখানে যে ফ্ল্যাগ প্যাটার্নটা বানিয়েছে সেই ফ্ল্যাগ প্যাটার্নকে ব্রেকআউট দিতে পারে তার সিগন্যাল দিয়েছে এই বুলিশ এনগালফিং প্যাটার্নটা। তাহলে এটা কিন্তু পজিটিভ দিক অনুপ ইঞ্জিনিয়ারিংসের জন্য। সেই সাথে আরেকটা বিষয় এখানে দেখার রয়েছে, সেটা হচ্ছে 21 ডে ইএমএ। 21 ডে ইএমএটাকে অ্যাপ্লাই করে দেওয়ার পরে একটা খুব সুন্দর সিনারিও কিন্তু এখানে দেখা যাচ্ছে। লাস্ট দুটো ক্যান্ডেলকে যদি ফলো করা হয় তাহলে দেখা যাচ্ছে 21 ডে ইএমএর হাইকে ব্রেক ডাউন দিয়েছিল, সাপোর্ট নিয়েছিল 21 ডে ইএমএর লোতে, এবং লাস্ট যে ক্যান্ডেল বানিয়েছে সেই ক্যান্ডেল 21 ডে ইএমএর হাইতে রিজেকশন পেয়েছে। অর্থাৎ একদম সিম্পল ফান্ডা যেটা আসছে, 21 ডে ইএমএর হাইটাকে যদি ব্রেকআউট দেয় এবং যে ফ্ল্যাগ প্যাটার্ন বানিয়েছে সেই ফ্ল্যাগ প্যাটার্নের উপরের দিকের যে ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনকে ব্রেকআউট দেয়, তাহলে কিন্তু এই স্টকটির মধ্যে দারুণ একটা মুভ আসার সম্ভাবনা রয়েছে। এরপরে এন্ট্রির কথা যদি চিন্তা ভাবনা করি, তাহলে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গাটাকে একটু মার্ক করে নিতে হবে। কত? 2292 বা 3000 টাকার লেভেল। এই 3000 টাকার লেভেলটার উপরে যদি স্টকটি স্টে করে যায় ব্রেকআউট দেওয়ার পরে, সেক্ষেত্রে কিন্তু এই স্টকটিতে বুলিশ মুভ আসার সম্ভাবনা থাকবে। কাজেই অনুপ ইঞ্জিনিয়ারিং অবশ্যই ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। আচ্ছা, যে স্টকটি নিয়ে রিকোয়েস্ট এসেছিল সেইটি নিয়ে একটু কথা বলে নিই। ওরিয়েন্ট গ্রিন পাওয়ার লিমিটেড। স্টকটির উইকলি চার্টে আমরা এখন রয়েছি। স্টকটির ফান্ডামেন্টালও আমি দেখেছি, স্টকটির ফান্ডামেন্টাল কিন্তু স্ট্রং নয়, উইক ফান্ডামেন্টাল। এবং সেই সাথে আরেকটা বিষয়, এই ধরনের পেনি স্টক কিন্তু ম্যাক্সিমাম টাইম টেকনিক্যাল চার্ট ফলো করে না। তাহলে এই দুটো জায়গা কিন্তু এই স্টকটির জন্য নেগেটিভ দেখাচ্ছে। এরপরে যদি এখানে উইকলি চার্টে টেকনিক্যাল চার্ট অ্যানালিসিস করা হয়, প্রথমেই যেটা দেখার রয়েছে সেটা হচ্ছে এখানে ইএমআইটাকে যদি অ্যাপ্লাই করে দেওয়া হয়, দেখা যাচ্ছে স্টকটি কিন্তু 2024-এর মার্চ থেকে 50 ইএমআইটাকে দারুণভাবে সাপোর্ট নিচ্ছে, অর্থাৎ 50 ইএমআইকে কিন্তু ব্রেকডাউন দিচ্ছে না। সেই সাথে আরেকটা বিষয় এখানে দেখার রয়েছে, সেটা হচ্ছে স্টকটার একটা স্ট্রং রিজেকশন আছে, যে রিজেকশনটাকে কিন্তু কন্টিনিউয়াসলি বেশ কয়েকবার চেষ্টা করেছে কিন্তু ব্রেকআউট দিতে পারেনি। সেটা হচ্ছে এখানে ব্রেকআউট দিয়েছিল কিন্তু সাস্টেন করেনি, ব্রেক ডাউন করে দিল, তারপরে এখানে আবার চেষ্টা করছে স্টকটিকে ব্রেকআউট দেওয়ার। এবং উইকলি চার্টে এখানে একটা প্যাটার্ন বানানোর চেষ্টা করছে, যেটা হচ্ছে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন। যদি এই জায়গাটা থেকে একটু মার্ক করে নেওয়া যায়, দেখা যাচ্ছে এখানে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের মতন একটা প্যাটার্ন বানানোর চেষ্টা করছে। তো যদি স্টকটি ফার্দার এই যে জোনটা রয়েছে, যে জোনটাতে বারবার রিজেকশন পাচ্ছে, এর ওপরে উইকলি ক্যান্ডেলে ক্লোজিং আসে, সেক্ষেত্রে ফার্দার কিন্তু বুলিশ মুভ আসতে পারে। কাজেই এই জায়গাটা মাথায় রাখার দরকার রয়েছে। নেক্সট স্টকে আসি ইমামি লিমিটেড। স্টকটির উইকলি চার্টে রয়েছে। উইকলি চার্টে স্টকটিকে অ্যানালাইসিস করছি, অর্থাৎ এই স্টকটি কিন্তু মিড টার্মের ভিউ রেখে অ্যানালাইসিস করা হচ্ছে। প্রথমেই একটা জায়গাকে একটু মার্ক করে নেওয়া দরকার, সেটা হচ্ছে এই জায়গাটা, সেটা হচ্ছে 687। 2015 সালে হাই বানিয়েছিল, যে হাইটাকে এর আগে একবার এখানে ব্রেকআউট করার চেষ্টা করেছিল, এখানে কাছাকাছি গিয়েছিল, তারপরে ফাইনালি 2024-এ কিন্তু এখানে ব্রেকআউট দিয়েছে উইকলি চার্টে। এবং যখন ব্রেকআউট দেয় সেই সময়কার ভলিউম যদি চেক করা হয়, খুব সুন্দর ভলিউম ক্রিয়েট করে কিন্তু এখানে ব্রেকআউটটা দিয়েছিল, অর্থাৎ এই জায়গাটাতে। এরপরে স্টকটি কন্টিনিউ একটা এখানে র্যালি দিয়েছিল, র্যালি দেওয়ার পরে এখন এখানে কিন্তু একটা প্রফিট বুকিং দেখা যাচ্ছে।
তো যেহেতু স্টকটি এখানে একটা অনেক বছরের মাল্টি ইয়ার রিজেকশনকে ব্রেকআউট দিয়েছে, ওপরে স্টে করছে, এই স্টকটি কিন্তু মিড টার্মের জন্য ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। সেক্ষেত্রে এন্ট্রির জায়গা কিন্তু এখনও সেরকমভাবে তৈরি হয়নি। তার যেটা ব্রেকআউট লেভেল ছিল 687, সেই 687-র কাছাকাছি জায়গাকে যদি আসে স্টকটি এবং এখান থেকে যদি বাউন্স ব্যাক নিতে দেখা যায়, তাহলে এই জায়গাটাতে কিন্তু একটা এন্ট্রির জায়গা তৈরি হতে পারে। কারণ হচ্ছে কি, এখানে যখন ব্রেকআউটটা দিয়েছিল তখন কিন্তু দারুণ ভলিউম ক্রিয়েট করেছিল, আর এখানে যখন প্রফিট বুকিংটা আসছে এখানে কিন্তু ভলিউমটা ডিক্রিজ হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু যে কোনো সময় বাউন্স ব্যাক আসতে পারে। কাজেই এই জায়গাটা মাথায় রাখার দরকার আছে। এখানে যদি উইকলি ক্যান্ডেলে একটা ভালো রিভার্সাল ক্যান্ডেল দেখা যায়, সেই উইকলি ক্যান্ডেলেই কিন্তু একটা এন্ট্রির জায়গা তৈরি হতে পারে। কাজেই ইমামি লিমিটেড স্টকটি মিড টার্মের ভিউ রেখে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। নেক্সট স্টকে আসি জেএসডব্লিউ স্টিল। স্টকটিকে সুইং ট্রেডিং এবং মিড টার্ম ট্রেডিং দুটো ক্ষেত্রেই ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। এরপর স্টকটিকে সিলেক্ট কেন করা হলো প্রথমে সেটা দেখে নেওয়া যাক। প্রথমত স্টকটি উইকলি চার্টে যেটা দেখা যাচ্ছে, হায়ার হাই হায়ার লো বানাচ্ছে, অর্থাৎ হাই ওপরে শিফট করছে এবং লোগুলোকেও কিন্তু ওপরে শিফট করছে, যেটা এই স্টকটির জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ। সেই সাথে আরেকটা বিষয় এখানে খুব সুন্দর দেখা যাচ্ছে, উপরের দিকে যদি এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করা হয়, দেখা যাচ্ছে এই ট্রেন্ড লাইনেই কিন্তু রিজেকশন পাচ্ছে বারবার। এখানে একবার, দুবার, তিনবার, চারবার, ফাইনালি এখন দেখা যাচ্ছে এই ট্রেন্ড লাইনের কাছেই কিন্তু স্টকটি ক্লোজিং দিয়েছে লাস্ট উইক। এবং এখানে আরেকটা বিষয় যদি দেখা হয়, যদি 50 ইএমএটাকে এখানে অ্যাপ্লাই করি, দেখা যাচ্ছে স্টকটি 50 ইএমএতে কিন্তু কন্টিনিউয়াসলি সাপোর্ট নিচ্ছে, অর্থাৎ হায়ার হাই বানাচ্ছে যখন, তখন 50 ইএমএতে এসে সাপোর্ট নিচ্ছে এবং বাউন্স ব্যাক করে উপরে যাচ্ছে, যেটা এই স্টকটির জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ। তাহলে এই পজিটিভ দিকগুলো দেখা গেল জেএসডব্লিউ স্টিলের ক্ষেত্রে। এরপরে এন্ট্রির কথা যদি চিন্তাভাবনা করি, সেক্ষেত্রে যাব প্রথমে ডেলি চার্টে। ডেলি চার্টে গিয়ে দেখব সেখানে এন্ট্রির জায়গাটা কীরকমভাবে দিচ্ছে। ডে চার্টে কি দেখতে পাচ্ছি, ডে চার্টে কিন্তু একটা খুব সুন্দর সিনারিও দেখা যাচ্ছে। উইকলি চার্টে আমরা যেটা দেখেছিলাম যে এই ট্রেন্ড লাইনে বারে বারে রিজেকশন পাচ্ছে, লাস্ট যে ক্যান্ডেলটা বানিয়েছে ডে চার্টে, খুব সুন্দর ক্যান্ডেল, দারুণ একটা ভলিউম ক্রিয়েট করেছে, অর্থাৎ এই ভলিউম কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে এই ট্রেন্ড লাইনকে ব্রেকআউট দিতে পারে। সেই সাথে আরেকটা বিষয় এখানে দেখা যাচ্ছে, যদি এই জায়গাটাকে মার্ক করা হয়, দেখা যাচ্ছে এখানে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন অলরেডি বানিয়ে ফেলেছে, সেই প্যাটার্নটাকে ব্রেকআউট দেওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে। এরপরে এন্ট্রির কথা যখন চিন্তাভাবনা করা হবে, অবশ্যই এই যে ট্রেন্ড লাইনের উপরে কিন্তু ব্রেকআউট পাওয়াটা খুব জরুরি। যদি দেখা যায় এই ট্রেন্ডকে ব্রেকআউট করে দিল এবং ব্রেকআউট দিয়ে ওপরে স্টে করে গেল, তাহলে কিন্তু এখানে একটা মুভ ওপরের দিকে আসার সম্ভাবনা থাকবে। কাজেই এই স্টকটিকে কিন্তু মিড টার্ম এবং সুইং ট্রেডিংয়ের জন্য ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। বাকি এই ভিডিও থেকে কোনো রকমের বাই সেল বা হোল্ডের রিকমেন্ডেশন দেওয়া হচ্ছে না, অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। পাবলিক টেলিগ্রাম চ্যানেল এখন যদি জয়েন না করে আছেন, অবশ্যই জয়েন করে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।